স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। দীর্ঘ ছুটির পর কাল খুলছে স্কুল কলেজ। হিট অ্যালার্ট জারি থাকায় মানতে হবে বেশ কিছু নির্দেশনা। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২.৬ ডিগ্রি। ধানের ফলন কমার শঙ্কায় কৃষক। $৩,৬০০ কেজিতে বিস্কুট কেনা দুঃখজনক, বললেন মেয়র আতিক। ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। আয়কর আদায় বাড়াতে ২০০ গাড়ি কিনতে চায় রাজস্ব বোর্ড। ২১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ফারাক্কার প্রভাবে পদ্মা অববাহিকায় হুমকির মুখে ৫৪ নদী, বলছেন গবেষকরা। ক্ষতিগ্রস্ত প্রায় ২ কোটি মানুষ। এবার পুরো খবর। দীর্ঘ ছুটির পর কাল খুলছে স্কুল কলেজ। তবে সারা দেশে তাপপ্রবাহ চলায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুলে ক্লাস চলবে সকাল ৮টা থেকে ১১:৩০ পর্যন্ত, কিন্তু বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম। শনিবার মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। এদিকে তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজের ক্লাসও শুরু হবে আগামীকাল। ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল ২১ এপ্রিল, কিন্তু তীব্র দাবদাহের কারণে ছুটি বাড়ানো হয় ২৭ এপ্রিল পর্যন্ত। সারা দেশে ৩০ এপ্রিল পর্যন্ত হিট অ্যালার্ট জারি রয়েছে এখন। তারপরও রোববার থেকে স্কুল কলেজ খুলছে। তবে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ক্লাসের সময় কমানো হয়েছে। প্রাইমারিতে সকালের শিফটের ক্লাস হবে সকাল ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলবে পৌনে ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত। তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক, আর গরমের মাত্রা না কমা পর্যন্ত অ্যাসেম্বলি হবে না। স্পেশালি আমাদের প্রি প্রাইমারি যেটা 4 ক্লাস 5 ক্লাস একেবারেই বাচ্চাদের, ওদের কিন্তু ক্লাস খুলছে না। এটি ১ নম্বর। 1 থেকে 5 যাতে তাদের অ্যাসেম্বলি হবে না, তাদের মাঠে অন্য কোনো কার্যক্রম হবে না, এবং আমাদের যে শিখন যে টাইমটুকু এটি আমরা অনেকটুকু কমিয়েছি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সঠিক বলছেন শিক্ষা গবেষকরাও। তবে শিক্ষার্থীরা যাতে গরমে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা পানির ব্যবস্থা বা তাদের পর্যাপ্ত বাতাস বা যেখানে এসি, এগুলো সবই থাকা, যেগুলো যতটুকু সম্ভব হয় যে স্কুলের অতটুকু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা উচিত আমি মনে করি। এদিকে আগেই জানানো হয়েছে ৪ মে থেকে শুধু মাধ্যমিকে শনিবারও ক্লাস হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনায় অতি তীব্র এবং টাঙ্গাইল, বগুড়া, যশোর সহ ৫ জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। এর বাইরে শুধু সিলেট এই অবস্থা মাস জুড়ে চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মের প্রথম সপ্তাহে বৃষ্টি হলে কিছুটা সহনীয় হবে পরিস্থিতি। এদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় ৪২.৬ ডিগ্রি, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন। তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। তবে অতি প্রয়োজনে না বেরিয়ে যাদের উপায় নেই তারা বিপর্যস্ত তীব্র রোদ গরমে। বাইক চালাইতেছি, গরমের অবস্থা খুবই বাজে অবস্থা। মানে বাসা থেকে বের হলে কখন বাসায় ঢুকবো খালি থাকে চিন্তায়। খুব কষ্ট, গাড়ি চালানো যায় না, রোদ খুব। এবার একটা খ্যাপ মারলে আবার বসে থাকার লাগে সব সময়, বেশি মানে গাছতলায় যাওয়ার লাগে আর কি। আমি আমার এই বয়সে আমি কখন এরকম গরম আর দেখি নাই। এই প্রথম এত গরম, মানে খেয়েও শান্তি পাচ্ছি না, কোথাও বেরোও শান্তি পাচ্ছি না, ঘরে থেকেও শান্তি পাচ্ছি না। আবহাওয়া অফিস বলছে সারা দেশেই এখন অতি তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যে রয়েছে, আর এই অবস্থা থাকবে মাস জুড়ে। বৃষ্টির দেখা মিলতে পারে মের প্রথম সপ্তাহে। আরও 3 দিন মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে। তারপর থেকে আপনার গ্রাজুয়ালি একটু করে তাপমাত্রা কমতে থাকবে। আর তারপর যেটা হবে যে আপনার 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। মোটামুটি 3-4 তারিখে আশা করা যায় যে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। তখন থেকে 6 দিন বৃষ্টির আভাস থাকলেও তারপর আবার বইতে শুরু করবে তাপপ্রবাহ।
আর এর প্রভাব মে জুড়েই থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মেয়ের ফার্স্ট উইকে যে আপনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপর বৃষ্টির স্পেলটা নর্মালি 3 থেকে 4-5 দিন কন্টিনিউ করে, যখন বৃষ্টি শেষ হয়ে যায় তারপর তাপমাত্রা আবার বেড়ে যায়। সেক্ষেত্রে দেশের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার সিভিয়ার তাপদাহ আসতে পারে। অতিরিক্ত তাপমাত্রা ছাড়াও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম লাগছে বেশি। সে বিবেচনায় বহাল রয়েছে হিট অ্যালার্টও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরমের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কক্সবাজার ও মুন্সিগঞ্জে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মতিউর রহমান নামের একজন পর্যটক মারা গেছেন। তিনি কুমিল্লার বুড়িচং এলাকার বাসিন্দা ছিলেন। লাইফগার্ড কর্মী উসমান গনি জানান, দুপুরে সুগন্ধা পয়েন্টে মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ পড়ে যান মতিউর। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মুন্সিগঞ্জের মুন্সিরহাট এলাকায় এক বিপণন কর্মী গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাখাওয়াত হোসেন মুকুল RFL কোম্পানির বিপণন বিভাগের কর্মী ছিলেন। তীব্র তাপপ্রবাহের কারণে এবারে ধানের ফলন কমার আশঙ্কা করছেন কৃষকরা। কৃষিবিদরাও বলছেন, আগামী 10 থেকে 12 দিনের মধ্যে তাপমাত্রা সহনীয় না হলে দেরিতে লাগানো ধানের ফলন বিপর্যয় হতে পারে। লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। কৃষি বিভাগের হিসাবে এবার সারা দেশে 3,74,68,000 বিঘাতে বোরোর আবাদ হয়েছে, যেখান থেকে ধান উৎপাদনের লক্ষ্য 2,21,57,000 টনেরও বেশি। বগুড়া সহ বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের প্রভাব পড়তে শুরু করেছে বোরো ক্ষেতে। কিছু এলাকায় ধান কাটা মারাই শুরু হলেও বিঘা প্রতি গত বছরের তুলনায় ফলন কমেছে 2 থেকে 3 মণ। যে জায়গায় 1 বিঘাতে 25-26 মণ ধান পেয়েছিলাম, কিন্তু এবার দেখা যাচ্ছে 23-24 মণ ধান হচ্ছে। পাইছি হলো 23 মণ ধান, আগের বার ছিল 26 মণ ধান। এবার মনে হয় সম্ভবত ওয়েটারের কারণে, তাপমাত্রার কারণে ফলন হয়তো কম হয়েছে। তীব্র তাপে পরাগায়ন সমস্যার কারণে প্রভাব পড়ছে বোরো ধানের ফলনে। বিশেষ করে আলু সরিষা তোলার পর দেরিতে লাগানো ফসলের ক্ষতিই হচ্ছে বেশি। এসব ধানের ফলন অন্তত 40 ভাগ কমতে পারে বলছেন কৃষি গবেষকরা। উচ্চ তাপমাত্রার কারণে ধানের যে স্ত্রী অংশের যে গর্ভাশয়ের যে আঠালোতা, এটি শুকিয়ে গেলে পরাগরেণুকে সে আর ধারণ করতে পারবে না। সেক্ষেত্রে পরাগায়ন মিস করলে আপনার ফসল চিটা হবে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, তাপ প্রবাহ চললেও আগাম ধানের ক্ষতির সম্ভাবনা কম। তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে তাহলে কিন্তু পরাগায়নের তেমন কোনো সমস্যা হবে না, এবং আমাদের যে বাকি যে 40 ভাগ আমরা আশা করছি যে সেটাও আমরা ভালোভাবে আমরা দানা গঠন পর্যায়ে নিয়ে যেতে পারবো, এবং সব মিলে আমরা বিগত বছরের ন্যায় এবারও একটা ভালো ফসল আমরা ঘরে তুলতে সক্ষম হব। টানা তাপপ্রবাহের পর ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় রয়েছেন চাষিরা। এতে ধানের ফলন আরো কম হওয়ার কথাও বলছেন তারা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আত্রাই, নওগাঁ। বায়ু দূষণ কমানোর স্প্রে ক্যানন দিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দিনে 4 লাখ লিটার পানি ছিটানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি, তবে এটি কার্যকর কোনো পন্থা নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন, স্প্রে ক্যাননের মাধ্যমে গরমের স্বস্তি আসবে না। ঢাকার রাস্তায় স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানো হচ্ছে অনেক দিন ধরে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 2টি গাড়ি কিনেছিল বায়ু দূষণ কমানোর জন্য। এখন সেই স্প্রে ক্যানন ব্যবহার করা হচ্ছে গরম কমানোর জন্য। শনিবার আগারগাঁও সহ বিভিন্ন এলাকায় পানি ছিটিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গরম লাগতেছিল খুব, এখন মনে করেন যে এখানে এই যে বৃষ্টির মধ্যে পানি পড়েছে, এটাতে আমাদেরকে গা বা ঠান্ডা লাগে, তাতে ভালো লাগতেছে অনেক। গরমটা যেরকম আমাদের লাগতেছিল, মনে হয় যে রিক্সা চালাতে পারবো না, তাতে আমাদেরকে গোসল করে আমাদেরকে ভালো লাগতেছে, ভিজতে ভালো লাগছে। গরম তো, গরমের জন্য একটু ভালো লাগছে। উত্তরের মেয়র জানান, প্রতিদিন 4 লাখ লিটার পানি ছিটানো হবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে পথচারীদের জন্য 3টি পানির গাড়ির ব্যবস্থা করা হয়েছে। 2টো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না, এগুলো থাকবে হলো মেন রোডে থাকবে। আর অলিতে গলিতে যাওয়ার জন্য
আমরা ব্রাউজার অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই 10টা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকের থেকে। তবে নগর পরিকল্পনাবিদেরা বলছেন পানি ছিটানোর মাধ্যমে তাপমাত্রা কমানো যাবে না, প্রয়োজন পর্যাপ্ত জলাশয় ও সবুজায়ন। এই নগরের তাপমাত্রার প্রভাবটা এত বেশি, তার মূল কারণ হচ্ছে নগরের যে ওয়াটার বডিগুলো কমে গিয়েছে, আমাদের সবুজ এলাকাগুলো কমে গিয়েছে। সেইটার যে রিমিডি বা প্রতিকার, সেটা স্প্রে ক্যানন দিয়ে হবে না। স্প্রে ক্যাননের একটা অবজেক্টিভ আছে যে পার্টিকুলার যে রোড দিয়ে যাবে সেই রোড দিয়ে হয়তো কিছু সময়ের জন্য সাময়িক স্বস্তি হবে। বৃক্ষরোপণ সহ অন্যান্য যেসব পদক্ষেপ নিয়েছিল সিটি কর্পোরেশন, সেগুলো বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩,৬০০ টাকা কেজি দরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিস্কুট কেনার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন মেয়র আতিকুল ইসলাম। প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর আগারগাঁও এক অনুষ্ঠানে মেয়র আতিক জানান, এই ঘটনা তদন্তের জন্য এরই মধ্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অনিয়মের সাথে কারা জড়িত তা খুঁজে বের করা হবে। গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসেই ৫-৬ কেজি করে বিস্কুট কেনা হয় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দফতরে। সে সময় বেশিরভাগ বিস্কুট কেনা হয়েছে প্রতি কেজি ৩,৬০০ টাকায়। কয়েকবার বিস্কুটের দাম দেখানো হয়েছে ৩,০০০ টাকা থেকে ৩,২০০ টাকা। সে সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সেলিম রেজা বর্তমানে অবসরে আছেন। জনগণের টাকায় কোনোদিন আমরা চাবো না যে কেউ যেন অপচয় যেন করে। এটা কোথায় ফাঁকটা আছে, কোথায় লুপহোলটা আছে, আর যেন না হয় সেই দিকে আমি বিশেষ দৃষ্টি দিতে বলছি। প্রমাণ যদি হয় এর বিরুদ্ধে যা যা করা দরকার অবশ্যই আমি করব। কারণ আমার তো কথা হচ্ছিল যে বিস্কিটের যে দাম তার থেকে বেশি দাম দেশে কিনবে কেন? টাকা জনগণের টাকা। যে দায়ী ব্যক্তি অবশ্যই তার নিয়মনে যা যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তি সে ভোগ করবে। 200 গাড়ি পেলে 23,000 কোটি টাকা আয়কর আদায় বাড়ানো সম্ভব। দাতা সংস্থা আইএমএফকে এমন প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানান, গাড়ি কিনতে খরচ হবে 210 কোটি টাকা। আইএমএফ এর শর্ত পূরণে আগামী অর্থ বছরে আয়কর আদায় বাড়াতে হবে প্রায় 43,000 কোটি টাকা। এনবিআর এর হিসেবে চলতি অর্থ বছরে আয়কর আদায় হবে 1,20,000 কোটি টাকা। আইএমএফ এর শর্ত পূরণে আগামী অর্থ বছরে দরকার 1,63,000 কোটি টাকা, অর্থাৎ আদায় বাড়াতে হবে 43,000 কোটি টাকা। এনবিআর জানিয়েছে, স্বাভাবিক প্রবৃদ্ধি থেকে আসবে 16,000 কোটি টাকা। বাকি 26,000 কোটি আদায়ে 10 ধরনের ব্যবস্থা নেওয়া হবে। উৎসকর মনিটরিং থেকে আসবে 23,000 কোটি টাকা। ছাড় কমিয়ে 1,000 কোটি, সেবার মান বাড়িয়ে 500 কোটি ও মাঠ পরিদর্শন থেকে আসবে আরও 500 কোটি টাকা। বর্তমানে মোট আয়করের 60% আসে উৎসে কর থেকে। এনবিআর জানিয়েছে, এ খাতে নজরদারি বাড়ানো গেলে পূরণ হবে রাজস্বের বড় চাহিদা। বিশেষজ্ঞরা বলছেন, এসব উদ্যোগের পাশাপাশি কর ফাঁকি রোধ ও করের নতুন নতুন ক্ষেত্র আবিষ্কারে মনোযোগ দিতে হবে। উৎস আয়করের জায়গাটি আমাদের আসলে যদি মৌলিকভাবে যদি আমরা আরও স্ট্রেনথেন করতে পারি এবং এটাকে যদি আমরা অ্যানালিসিস করে তার ত্রুটি বিচ্যুতিগুলিকে চিহ্নিত করতে পারি, তাহলে এটা একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব। একই সাথে আমি মনে করি কর ফাঁকির যে প্রবণতা আছে এবং যে বিষয়টি আছে সেটি আমাদের নজর দিতে হবে। আইএমএফকে এনবিআর জানিয়েছে, রাজস্ব বৃদ্ধি নিশ্চিতে দিতে হবে লজিস্টিক্স সুবিধা। কর আদায় প্রক্রিয়ায় নজরদারি বাড়াতে জুনের মধ্যে 100 জিপ গাড়ি ও 100টি মাইক্রোবাসের শর্ত দিয়েছে সংস্থাটি। প্রতি 100 টাকা আদায়ে বাংলাদেশে মাত্র 48 থেকে 50 পয়সা খরচ করা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশসমূহে কোথাও 80 পয়সা, কোথাও 1 টাকা, কোথাও 100 টাকা। রেভিনিউ সার্ভিসে আপনি যদি জনবল নিয়োগ করেন, আপনি যদি তাদের লজিস্টিক সাপোর্ট সুন্দর মতো দেন, আজকে যে রেভিনিউ হয়েছে কালকে ডাবল হয়ে যাবে। আয়কর বিভাগের সক্ষমতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে একটি বিশদ চাহিদা দিয়েছে এনবিআর। ভবন নির্মাণ, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাইজেশন সহ নানা বিষয়ে জোর দেয়া হয়েছে। এতে ব্যয় হবে আনুমানিক 4,000 কোটি টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নয়, বিএনপি ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে এই দাবি তার। বলেন, বিএনপি নিজেদের দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নেই। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী। দিনটিতে তার সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মহাজনদের নিপীড়ন থেকে কৃষকদের রক্ষায় অগ্রণী ভূমিকায় ছিলেন তিনি। এছাড়া অসাম্প্রদায়িক দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শেরেবাংলা একে ফজলুল হক, তা গড়তে অঙ্গীকারাবদ্ধ আওয়ামী লীগ। ঋণ সালিসি বোর্ড গঠন করে তিনি সুদখোর মহাজনদের নিপীড়ন অত্যাচার থেকে বাংলার কৃষককুলকে রক্ষা করেছে। সেজন্য তিনি এখনো স্মরণীয় হয়ে আছে। পরে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে তারাই বিদেশিদের আজ্ঞাবহ, জনগণকে মূল বিষয় মনে করে না। তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যায়। বিএনপির ইতিহাস গণতন্ত্র হত্যার দাবি করে ওবায়দুল কাদেরের প্রশ্ন, এমন একটি দল দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতা ভুলে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। সিলেটে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদ ঘড়ির সামনে দুই অধিনায়কের ট্রফি হাতে ফটো সেশন। 1 বছরের কম সময়ের ব্যবধানে আবারও মুখোমুখি বাংলাদেশ ভারত জাতীয় নারী ক্রিকেট দল। সিলেটে 5 ম্যাচের টি-20 সিরিজ বিশ্বকাপের আগে মহাগুরুত্বপূর্ণ দু দলের। সম্প্রতি টি-20তে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে ব্যাকফুটে নিগার সুলতানা জ্যোতির দল। পূর্ণ শক্তির ভারত শক্ত প্রতিপক্ষ। সিলেটে টাইগ্রেসদের অর্জনও আশা বাড়াচ্ছে না। সব চ্যালেঞ্জ সামলে কামব্যাকের গল্প লিখতে চায় বাংলাদেশ। পোটেনশিয়াল অনুযায়ী আমাদের পারফরমেন্স আমরা করতে পারিনি। অস্ট্রেলিয়া সিরিজে যেটা খেলেছে এর থেকে বেটার খেলার সম্ভাবনা ছিল। ম্যাচ হারা যেতে নিয়ে আমার কোনোদিন কোনো আক্ষেপ থাকে না, বাট বেটার ক্রিকেট খেলাটা সেটা আমরা খেলতে পারিনি। বাট আমাদের এখন এটাই লুকিং ফরওয়ার্ড যে আমরা যেন ইন্ডিয়ার এগেনস্টে যেন আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বেটার ক্রিকেট খেলতে পারি। গুড টু হিয়ার যে তারা বলতেছে যে আমরা আগের থেকে অনেক ম্যাচের টিম। সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের একক আয়োজক বাংলাদেশ হওয়ায় এই সিরিজকে গুরুত্বের সঙ্গে নিবে ভারত। বাংলাদেশে পা রেখে শুক্রবার লাক্কাতুরায় অনুশীলন সেরেছে টিম ইন্ডিয়া। শনিবার কাটিয়েছে বিশ্রামে। ওয়েদার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সমস্যা হবে না শেফালি ভার্মা, স্মৃতি মান্দানাদের। সেই সাথে বাংলাদেশের সাথে সবশেষ টি-20 সিরিজ জিতে আত্মবিশ্বাসী ভারত। সামনে বিশ্বকাপ, তাই এই সিরিজ আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানকার কন্ডিশনও আমাদের জন্য আদর্শ। বাংলাদেশ ভালো দল, সম্প্রতি তারা অনেক উন্নতি করছে। ভালো সিরিজ হবে, আমরা প্রস্তুত। সিলেটের দিবারাত্রির ম্যাচ হলেও ডিউ ফ্যাক্টর বড় প্রভাব ফেলবে না। সেক্ষেত্রে উইকেট ও কন্ডিশন বুঝে একাদশ সাজাতে চাইবে দু দল। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে কাল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। বিকেলে ঢাকায় নেমে সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে সফরকারীরা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সোমবার থেকে প্রস্তুতি শুরু করবে সিকান্দার রাজার দল। এদিকে টাইগারদের 3 দিনের বিশেষ ক্যাম্প শেষ হবে রোববার। ক্রিকেটারদের পারফরমেন্স বিবেচনায় দল দেয়া হবে জিম্বাবুয়ে সিরিজের জন্য। ফুলফিট না হয় সম্মুখে নিয়ে ঝুঁকে নিতে চায় না ম্যানেজমেন্ট, থাকতে পারেন কয়েক ম্যাচ বিশ্রামে। সেক্ষেত্রে ওপেনিংয়ে লিটনের সাথে তানজিদ তামিমকে দেখা যেতে পারে। দীর্ঘদিন পর ডাক পাওয়া সাইফুদ্দিনের জন্য জাতীয় দলে ফেরার দারুণ মঞ্চ জিম্বাবুয়ে সিরিজ। আইপিএল থেকে ফিরে প্রথম টি-20 মিস করবেন মুস্তাফিজ, সাকিব খেলবেন না শুরুর 2 ম্যাচ। জাতীয় দলের পারফরমেন্স ভালো না হওয়ার পেছনে সঠিক পরিকল্পনা এবং এইচপি সংক্ষিপ্ত কার্যক্রমকে দায় দিলেন সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। কয়েক বছর ধরে যুব দল দারুণ করলেও জাতীয় দল তার ফল পাচ্ছে না বলে আফসোস তার। যুব বিশ্বকাপ জয়, তারপর এশিয়া কাপ, সবশেষ বিশ্বকাপে সেমিফাইনাল। গেল 4 বছরের ধারাবাহিকতায় যুব দল ও ম্যানেজমেন্টকে ব্যর্থ বলার সুযোগ নেই। বিশ্বকাপ জয়ী দলের হৃদয়, শরীফুল, তানজিদ, তানজিমরা জাতীয় দলের ভরসা হয়ে উঠতে শুরু করেছেন। তারপরেও টেস্ট ও টি-20তে বড় সাফল্য আসছে না। অনেক ক্রিকেটার অনূর্ধ্ব 19-এর পর জাতীয় দলে টিকতে পারছেন না। কেন পারছেন না? কোথায় সমস্যা হচ্ছে? আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনি টেস্ট ম্যাচ হারবেন, এটাই খুব স্বাভাবিক।
তো সেটাই হয়েছে আসলে। তো টিম ম্যানেজমেন্টের এখানে আরো বেশি ফোকাস করা ছিল, যেহেতু দুটা টেস্ট ম্যাচ ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের হোম কন্ডিশনে খেলা। টেস্ট প্লেয়ারদের আমার মনে হয় অনেক আগেই ডিপিএল থেকে উঠিয়ে দেওয়া ছিল লাল বলে ট্রেনিং করতে, কেন ওনারা করেনি সেটা ওনারা জানেন। বাট আমার মনে হয় যে এইটা একটা শ্রীলঙ্কার সিরিজকে দেখে আমাদের লাল বলের দলকে বিবেচনা করলে হবে না। ঘরোয়া লিগ ছাড়া জাতীয় দল ও এর আশেপাশে থাকা তারকাদের জন্য নেই কোনো ক্যাম্পের ব্যবস্থা। হাই পারফরমেন্স ইউনিটের কার্যক্রম চলে মাত্র 3 মাস, যা কিছুতেই মানতে পারছেন না সাবেক অধিনায়ক। কিন্তু আমি মনে করি যে স্পিড ট্রেনিংটা সারা বছর হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। আমার কাছে যেটা মনে হয় যে খালি আমি একটা করলাম, একটা হোম সিরিজ খেললাম, একটা অ্যাওয়ে সিরিজ খেললাম, ওইখানে আপনি প্লেয়ার ডেভেলপ করতে পারেন। আমরা যেমন 2 বছর ধরে আন্ডার 19 ট্রেনিং হয়, মানে একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না। তো এখানে যদি বাবা 3 মাস থাকে তো প্রবলেম, বাবাকে 12 মাসই ছেলের সাথে থাকতে হবে, সত্যি কথা বলতে গেলে। সামনের যুব বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু হয়েছে। স্কুল লিগ শুরুর আগে 15 প্রতিভাবান ক্রিকেটারকে বৃত্তিও দিয়েছে বিসিবি। একজনদের এটা হচ্ছে না তা না, মানে দেখা যাচ্ছে যে প্রায় একটা ইয়ারে 5 জন আর একটা ইয়ারে 4 জন, মানে স্কুল ক্রিকেট থেকে যে প্রতিভা আসছে না, অনেক প্রতিভা আসছে, সুযোগ পাচ্ছে ছেলেরা খেলা। তীব্র দাবদাহের মধ্যে স্কুল ক্রিকেট লিগে এবার অংশ নিচ্ছে 352 স্কুলের প্রায় 12,000 ক্রিকেটার। সরকার থেকে যেসব সতর্কতা মেনে চলতে বলা হয়েছে তা মেনেই মাঠে খেলা চালাবে ম্যানেজমেন্ট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিনের মাথায় সিদ্ধান্ত বদল বাফুফের। গরম এড়াতে দ্বিতীয় দিন থেকে ফ্লাড লাইটে হবে নারী ফুটবল লিগের ম্যাচ, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এদিকে প্রথম ম্যাচে আতাউর রহমান কলেজকে 1-0 গোলে হারিয়ে লিগের শুভ সূচনা করেছে নবাগত দল বাংলাদেশ সেনাবাহিনী স্পোর্টিং ক্লাব। সুলতান সদস্য বিএফএফ। তীব্র গরমের মধ্যে নারী ফুটবল লিগ, সকাল ও বিকেলে ম্যাচ হওয়ায় ভোগান্তি পোহাতে হবে খেলোয়াড়দের। আসর উদ্বোধনে এসে তার টের পেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। দ্বিতীয় দিন থেকে রদবদল আসছে সূচিতে, ম্যাচ হবে ফ্লাড লাইটে। প্রোগ্রামে দেখলাম যে ওয়েদার, এই ওয়েদারে ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। তো সাথে সাথে জেল সেক্রেটারির সাথে আলাপ করলাম যে কিভাবে এটা করা যায়, অর্গানাইজ করো। সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এনএসসিবির সাথে কথা বলতে হবে। বলে কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাত্রে হবে, নাহলে খেলা হবে না। কৃত্রিমালয় খেলা পরিচালনায় বাফুফের খরচ বাড়বে ম্যাচ প্রতি 13,000 টাকা। সিদ্ধান্তে বদল আসায় বাজেট জোগাড়ের চ্যালেঞ্জও নিতে হবে ফেডারেশনকে। আমরা লাস্ট 10 বছর তো কোনো কিছু আটকে থাকে না। টিম বিদেশে জাপান থেকে আরম্ভ করে সৌদি আরবের থেকে আরম্ভ করে সব জায়গায় ট্রেনিং করেছে, খেলেছে। যেখান থেকে হোক উই উইল ম্যানেজ। লিগের প্রথম ম্যাচে আকর্ষণ বাড়িয়েছে ডাগআউটে 2 ভাইয়ের লড়াই। গোলাম রায়হানের দল আতাউর রহমান কলেজকে 1-0 গোলে হারিয়ে মুন্সিয়ানা দেখিয়েছে গোলাম রাব্বানী ছোটনের দল বাংলাদেশ সেনাবাহিনী। আমরা হলো পেশাদার কোচ, ঘরে তো ভাই, কিন্তু এখানে ও আর মেধা দিয়ে কাজ করছে, আমি আমার মেধা দিয়ে কাজ করছি। তার টিমও আপনার ভালো খেলছে, এখানে ছোট করার কিছু নাই। অবশ্যই চ্যালেঞ্জ ছিল, কারণ হলো সে মেয়েদের নিয়ে 2009 সাল থেকে কাজ করতেছে। অবশ্যই তার মেধা বা দেওয়া হয়তো, কিন্তু আমি আশাবাদী ছিলাম যে আমরা জিতবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য বা মেয়েরা হয়তো গরমে স্বাভাবিক খেলা খেলতে পারে না। নতুন সূচি অনুযায়ী রোববার থেকে লিগের প্রথম ম্যাচ বিকেল 5টায় ও দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা 7:30টায়। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবারে ভিন্ন প্রসঙ্গ। তীব্র তাপদাহের মধ্যেও রঙিন প্রকৃতি, অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে গ্রীষ্মের ফুল। নগরীর পার্ক, উদ্যান, লেক পাড়ে স্বমহিমায় ফুটেছে কৃষ্ণচূড়া, কনকচূড়, জারুল, সোনালু আর কুটচি। সড়কের পাশ জুড়ে এখন রঙের খেলা, যা অসহনীয় গরমেও কিছুটা স্বস্তির আশ্রয়। আর এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। জানাবো অন্যান্য খবর। রাজধানীর বনানীতে 2টি মোটরসাইকেলের সংঘর্ষে একটি সড়কে পড়ে আগুন ধরে যায়। এ সময় মোটরসাইকেল একটি বাসের নিচে চলে গেলে বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার বিকেল 4টা, রাজধানীর বনানী। দাউ দাউ করে জ্বলছে একটি বাস ও এর নিচে চাপা পড়া মোটরসাইকেল।
প্রত্যক্ষদর্শীরা জানান দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আগুন ধরে যায়। জ্বলন্ত অবস্থায় মোটরসাইকেলটি একটি বাসের নিচে চলে গেলে বাসটিতেও আগুন ধরে যায়। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। মোটরসাইকেলের টার্ন না হলে 180 টার্ন আছে, মোটরসাইকেল টার্নিং লইতে বাইকটারে কাইতে হয়ে গেছে আর এই বাসের বাড়ি ঘর পরে মোটরসাইকেল চলে যায়। মাথাটা ফাটে গেছে প্লাস গাড়ি ব্যথা পেয়েছে, আপনারা হসপিটালে নিয়ে গেছে। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এতে যোগ দেয় নৌবাহিনীও। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ থেকে একটি বাস মহাখালী যাওয়ার পথে মোটরসাইকেলের সাথে দুর্ঘটনায় পতিত হয়। মোটরসাইকেলের টেনে কিছু দূর নিয়ে চলে যায় গাড়িটি, যার ফলে এখানে ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণের কারণে এই গাড়িতে আগুন ধরে যায়। মোটরসাইকেলের যারা আহত হয়েছে প্রত্যেকেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছে। বাসের যাত্রী এ পর্যন্ত কেউ আহত হয়নি। কর্মকর্তারা জানান সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ভাসানটেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শনিবার সন্ধ্যায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক পরিবারের 6 জনের সবাই মারা গেলেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিজা। তার শরীরের 30% দগ্ধ ছিল। লিজা কুমিল্লার লাকসামের চাঁদগাঁও গ্রামের মোহাম্মদ লিটনের মেয়ে। হাসপাতালের আবাসিক চিকিৎসক লিজার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের হাই ডিফেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লিজা। 5 এপ্রিল ভোরে ভাসানটেক গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয় এ পরিবারের 6 জন সদস্য। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। ফারাক্কার প্রভাবে দেশের উত্তরাঞ্চলের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের অন্যতম প্রধান নদী পদ্মায় শুষ্ক মৌসুমে পানি কমে যাচ্ছে। এতে পদ্মার অববাহিকায় থাকা 54টি নদী হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতির জন্য কূটনৈতিক দুর্বলতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। বলছেন এতে এই অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। ভারত ফারাক্কা বাদ দেওয়ার পর শুষ্ক মৌসুমে পদ্মায় পানি সংকট দেখা দেয়। 1977 সালে গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এর সমাধান খোঁজা হয়। যেখানে 80% পানি পাওয়ার কথা ছিল বাংলাদেশের, ছিল গ্যারান্টি ক্লজ। তবে 1982 সালে বাদ দেওয়া হয় গ্যারান্টি ক্লজ। সবশেষ 1996 সালে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতেও তা বাদ পড়ে। চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত 10 দিন পর পর 35,000 কিউসেক পানি পাবে উভয় দেশ। তবে বাঁধ দিয়ে আর খাল কেটে ভারত পানি প্রত্যাহার করায় মরতে বসেছে পদ্মা। একই সাথে নদী অববাহিকার 54টি নদী হুমকির মুখে, বলছেন গবেষকরা। 75 পরবর্তী যে ফারাক্কার যে প্রভাব, বিরূপ প্রভাব, এই কারণে আমাদের নদীগুলো শেষ হলো এবং এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ আমাদের পরিকল্পনা, ভুল পরিকল্পনা। পানি উন্নয়ন বোর্ড বলছে চুক্তি অনুযায়ী পানি পেলেও পদ্মার মতো বিশাল নদীর জন্য তা সামান্য। আর পরিবেশবিদরা বলছেন এর জন্য দায়ী কূটনৈতিক দুর্বলতা। এই 35,000 কিউসেক পানি কিন্তু খুবই আসলে পদ্মার মতো হচ্ছে একটা বড় নদী আমাদের হচ্ছে, এটা খুবই নগণ্য। রাষ্ট্রীয়ভাবে আমরা এই কূটনৈতিক দক্ষতাটা আসলে দেখাতে পারিনি বলেই আমরা কিন্তু দিনকে দিন দেখেছি পদ্মার প্রবাহ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে বরেন্দ্র অঞ্চল মরুভূমিতে পরিণত হবে। ক্ষতিগ্রস্ত হবে 2 কোটি মানুষ। একসময়ের উত্তাল পদ্মা এখন পানি শূন্য। এর সাথে সংযুক্ত 27টি শাখা নদী এখন অস্তিত্ব সংকটে। 2025 সালে শেষ হচ্ছে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি। পদ্মা সহ যৌথ নদীগুলোকে রক্ষায় উদ্যোগ নিতে হবে খোদ সরকারকেই, বলছেন সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চট্টগ্রামের সিআরবি অভিমুখে দ্বিতল সড়কে র্যাম্প নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ করেছে সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন। বিকেলে নগরীর টাইগার পাস মোড়ে সমাবেশে বক্তারা দাবি করেন, ফ্লাইওভারের র্যাম্প নামানো স্বাভাবিক বিষয়, কিন্তু প্রয়োজন ছাড়াই 100 বছরের ঐতিহ্য ধ্বংস করে গাছ কেটে র্যাম্প নামানোর কোনো যুক্তি নেই। সরকারি টাকা লুটপাট করার জন্য সিডিএর কিছু অসাধু কর্মকর্তা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি তাদের। এ সময় দ্রুত র্যাম্প নির্মাণের সিদ্ধান্ত বাতিল ছাড়াও এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে সুস্পষ্ট পরিকল্পনা ঘোষণার আহ্বানও জানান তারা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের নেতারা।
রাজধানীতে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। পটিয়া সমিতির আয়োজনে শত শত অতিথি যোগ দেন এই আপ্যায়ন অনুষ্ঠানে। আনন্দঘন দুপুর পরিণত হয় চট্টলাবাসীর মিলন মেলায়। রান্না শেষ, সাজিয়ে রাখা হয়েছে গরুর মাংসের পাতিল। একটু পরেই শুরু হবে চট্টগ্রামের মেজবানের আয়োজন। অতিথিদের বিতরণ করা হচ্ছে খাবার। বেশিরভাগ অতিথি চট্টগ্রামের পটিয়াবাসী। বলা হয় যেখানে চট্টগ্রামবাসীর কোনো আয়োজন থাকে সেখানেই থাকে মেজবান, হোক সেটি চট্টগ্রাম বা রাজধানী ঢাকায়। মানুষের যত আর্থিক সক্ষমতা বাড়ছে, মেজবানের পরিধি তত বাড়ছে এবং মেজবান এখন শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে সংসদ ভবনের এলডি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই মেজবান। শনিবার ঈদ পরবর্তী মিলন মেলা উপলক্ষে এই আয়োজন করেন তারা। এই মেজবানের মাধ্যমে আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশের মাধ্যমে যে এই একজনের সাথে আরেকজনের ইন্টারেকশনটা সেটা সুদৃঢ় হয়। এতে অংশ নিয়ে অনেকেই তুলে ধরেন তাদের ঐতিহ্য, আবার অনেকেই মেজবান খেয়ে পরিতৃপ্ত। এটা হচ্ছে চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী মেজবান। আমাদের চট্টগ্রামের মেজবানের যে খাওয়াটা, এটা সারা বাংলাদেশে আলাদা। এটার খাওয়া স্বাদই আলাদা। সোনার ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করা হয় এবং নলা থাকে, তো এটা অনেকটা বলে বোঝানো যাবে না স্বাদটা কিরকম, খেতে কিরকম আনন্দ লাগে। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য। একটা আধুনিক পটিয়া হিসাবে পরিচিত ছিল বলেই মাস্টারদা সূর্য সেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার সবচেয়ে উত্তম জায়গা হিসাবে, নিরাপদ জায়গা হিসেবে পটিয়াকে বেছে নিয়েছে এবং আমাদের গৌরবের যে গাথা আরেকটি ইতিহাস, সেটা বীর কন্যা প্রীতিলতা। পটিয়াবাসীর মিলন মেলায় পরিণত হয় রাজধানীর এই আপ্যায়ন। মেজবান এবং ঈদ পুনর্মিলনী বা মেজবানে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রুদ্র বৈশাখ, তবুও রঙিন এর প্রকৃতি। তীব্র তাপদাহে পুড়ছে শহর, উল্টো দিকে অপরূপ সৌন্দর্য নিয়ে হাতছানি দিচ্ছে গ্রীষ্মের ফুল। সড়কের পাশে পার্ক, উন্মুক্ত স্থানে সমহিমায় ফুটে আছে কৃষ্ণচূড়া, কনকচুর, জারুল, সোনালু আর কুরচি। সূর্যের তাপ যত প্রখর ততই তীব্র হয় জারুলের রং। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে মলিন হয়ে আসে এর শোভা। তাই গ্রীষ্মে প্রকৃতি মাতিয়ে রাখে বেগুনি এই ফুল, আর এর রেশ থেকে যায় বর্ষা পেরিয়ে শরৎ অবধি। বৈশাখে পত্রপল্লব ছাপিয়ে ফুটেছে কৃষ্ণচূড়া, তাকে সঙ্গ দিতে আছে স্বর্ণালী কনকচূড়া। তার রোদ ঝলমলে পাপড়িতে যেন সোনা ঝরছে। নগরীর পার্কে, উদ্যানে, লেকের পাড় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এমনকি সড়কের পাশ জুড়ে এখন রঙের খেলা, যা অসহনীয় গরমে রাজধানীবাসীর স্বস্তির আশ্রয়। সংসদ ভবন চত্বর হাতির ঝিলে হিল্লোল তুলছে লাল সোনালু। হলদে আভায় ঝলমলে সোনালু। একে কেউ কেউ বলেন হলুদ আলোর ঝাড়বাতি, কারো কাছে আবার সোনালি পরি। গ্রীষ্মের আরেক ফুল কুরচির শুভ্র হাসি ও মিষ্টি সুবাসে মোহিত চারপাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ সবখানে তার বিপন্ন দশা। তবে একটু যত্ন নিলেই হতে পারে রাজধানীর এভিনিউগুলো বর্ণিল। আমরা এখনো যদি মনে করি এই ধরেন তপ্ত গরমে যে ফুলের গাছগুলো ফুল দেয়, সেই ধরনের ৮-১০টা স্পিসিস দিয়ে যদি আমাদের প্রকৃতিটাকে সাজাতে পারতাম, তাহলে সেটা দেখার যে আনন্দ, এই তপ্ত গরমের মাঝে মানুষ সেটা দেখার জন্য হুমড়িকায় পড়তো। একসময় প্রচুর ছিল, আমরা আমাদের উচ্চবিলাসী চরিত্রের কারণে সেগুলোকে আমরা দূর করে ফেলেছি। এখানেই শেষ নয়, এই বৈশাখে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে পসরা সাজিয়েছে নাগলিঙ্গম, জাকারান্ডা সহ গ্রীষ্মের বাহারি ফুল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।